আমরা সকাল থেকেই যে ভোট গণনার দিকে নজর রেখেছি এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড এসেছে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং আপ পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে দিল্লির তাকা থেকে এবার পদ্ম সেই গুঞ্জনই কিন্তু উঠছে এবং সেই জল্পনা কিন্তু আরও বাড়ছে। এই মুহূর্তে যদি আমরা ট্রেন্ডের দিকে নজর রাখি সেখানে আপ পিছিয়ে রয়েছে এবং বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে 42টা আসনে এবং আপ এগিয়ে রয়েছে 28টা আসনে এবং বাকি সবাই কিন্তু শূন্য, অর্থাৎ কংগ্রেস খাতাই খুলতে পারেনি। যে ট্রেন্ড এখনো পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু বিজেপি শিবিরে উৎসব শুরু হয়ে গেছে, যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। বিজেপির সদর দফতরে সেলিব্রেশনের ছবি উঠে আসছে, উল্লাস করছেন বিজেপি নেতা কর্মীরা। অর্থাৎ যে ট্রেন্ড এখনো পর্যন্ত, যে রাজধানীতেও কিন্তু এবার ডবল ইঞ্জিন সরকার। আপনারা জানেন যে ইতিমধ্যেই যা ট্রেন্ড আসছে সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। আপনাদের দেখাচ্ছিলাম যে বিজেপি শিবিরে একেবারে উল্লাস করছে বিজেপির কর্মী সমর্থকরা। সেক্ষেত্রে দিল্লির রাজধানী অর্থাৎ সেখানে কি ডবল ইঞ্জিন সরকার আসতে চলেছে এমনই কিন্তু জোর জল্পনা এই মুহূর্তে, কারণ ট্রেন্ড কিন্তু সেদিকেই এগোচ্ছে। রাজা, যে বিষয়টা বারবারই উঠে আসছে যে 27 বছর পর এইভাবে যেভাবে ট্রেন্ড দেখাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, কোন কোন ইস্যুগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? সেক্ষেত্রে দুর্নীতি অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তুমি যেটা জানাচ্ছিলে যে আফগারি দুর্নীতি, যেখানে যার জেরে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এদেরকে 2.5 বছর প্রায় জেলে কাটাতে হয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপি। তো সেটাই অবশ্যই একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ালো, নাকি কোথাও গিয়ে মোদির এই ট্রাম্প কাজ হয়ে দাঁড়ালো আয়কর ছাড়, কোথাও গিয়ে মোদির এই কুম্ভ স্নান, এই ফ্যাক্টরগুলো কাজ করলো কোথাও গিয়ে? কুম্ভ স্নান কতটা ফ্যাক্টর করবে কি করবে না আদৌ সেটা নিয়ে একটা সন্দেহের বা ঈর্ষা থাকতেই পারে, কারণ বিজেপির যেটা বক্তব্য আগে থেকে ছিল যেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, অন্যদিকে আপ মূলত যেটা বলতে চেয়েছিল বা তারাও বলেছে যে বিরোধিতা করতে গিয়ে যে যেদিন দিল্লিতে নির্বাচন ঠিক সেই দিনই কুম্ভ স্নান করা, মানে প্রচার তো শেষ কিন্তু ঘুরিয়ে নজরটাকে ঘুরিয়ে দেওয়া দিল্লি নির্বাচন দিয়ে। কারণ প্রধানমন্ত্রী যদি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বিশেষ করে শাহী স্নান মহাকুম্ভ মেলায়, সেখানে মিডিয়ার নজর তো থাকবেই, দৃষ্টিটা মাঝে মাঝে সেইগুলোও কভারেজে আসবে। ঘুরিয়ে তাকে দিল্লি নির্বাচনের দিন সেই কভারেজের মধ্যে আসা, মিডিয়াকে আনতে বাধ্য করা, এগুলো তো বিষয় ছিল। কিন্তু আর্থিক ইস্যুটা ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর। তার কারণ হচ্ছে দিল্লিতে 67% মধ্যবিত্ত, উচ্চবিত্তরাও আছে, নিম্নবিত্তও রয়েছেন, কিন্তু কসমোপলিটন শহর, সাধারণ চাকুরিজীবী, মানে যাদেরকেই আওতা এক ধাক্কায় 12 লাখ পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু 67% চাকুরিজীবী পড়েন এবং অধিকাংশই চাকুরিজীবী। আমরা যেটা বলি বারবার যে এই সরকারি চাকরি কতজন করেন, 140 কোটি ভারতবাসীর মধ্যে মাত্র 3.5% সরকারি কর্মচারী যারাই কর ছাড়ের আওতায় পাবেন। কিন্তু দিল্লির ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লিতে তো চাষবাস হয় না, শিল্পও আছে খুবই কম, বেশিরটাই হচ্ছে কর্পোরেট সেক্টর এবং সরকারি দপ্তর। 67% হচ্ছে যারা সরাসরি এই মধ্যবিত্ত এবং তার মধ্যে অধিকাংশই এই আয়কর ছাড়ের আওতায় এসেছেন। তার পাশাপাশি রেপো রেট কমানো হয়েছে 5 বছর বাদে। রিজার্ভ ব্যাংক সেই লকডাউনের সময় 2020 সালের মে মাসে রেপো রেট কমানো হয়েছিল, তারপর 5 বছর বাদে 0.25 বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে, যার ফলে আগামী দিনে কিন্তু যাবতীয় সুদের হার, গাড়ি, বাড়ি, শিক্ষা, কর্পোরেট লোন, পার্সোনাল লোন, তাতে কিন্তু সুদের হার বা ইএমআই এর হার কমতে পারে। আর্থিক নীতিতে তো একটা ফ্যাক্টর তো বটেই, কিন্তু তোমাকে যেটা বলছিলাম যে আমরা প্রথম দিন থেকে, কারণ বলার কিছু নেই, আর্থিক দুর্নীতি তো 1 পয়েন্ট এজেন্ডা ছিল, 1 নম্বর এজেন্ডা ছিল বিজেপির কাছে। তার সঙ্গে যমুনা দূষণ, তারপর অপশাসন বলতে সরকারির ক্ষেত্রে দুর্নীতি নয়, বস্তিতে যেখানে বলা হচ্ছে যে জল দেওয়া হচ্ছে ফ্রিতে, বিদ্যুৎ দেওয়া হচ্ছে ফ্রিতে, বিজেপি যেটা তুলে ধরেছিল ফ্রিতে দেওয়া হচ্ছে কিন্তু কাজগুলো হচ্ছে কি নিকাশি ব্যবস্থা, জল জমার সমস্যা, তো সেইগুলো নিয়ে প্রশ্ন উঠছিল। তো সেই এফেক্টগুলো এবং যে বেল্ট যেটা হচ্ছে একটা হচ্ছে মুসলিম ভোট, যেমনটা দেখা গেল যে ওখলা হচ্ছে পুরো মুসলিম উদ্দেশ্য বেল্ট, সেইখানে রমেশ ভিদুরি বিজেপি এগিয়ে রয়েছেন, আলকালাম্বা নেই, অতিশি মারলে না তিনি পিছিয়ে।
অর্থাৎ মুসলিম প্রধান যে কেন্দ্র, আরও যখন ফলাফলগুলো পরিষ্কার আসবে, জাফরাবাদ, মুস্তাফাবাদ, যেখানে উত্তর পূর্ব দিল্লিতে 2020-তে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, এবারও সংবেদনশীল অঞ্চল ছিল সেগুলো, মুসলিম বেল্টগুলোতে কি হয়েছে, দলিত বেল্টগুলোতে কি হয়েছে, এবং সবথেকে বড় কথা দিল্লিতে পূর্বাঞ্চলীয় যে যারা পরিযায়ী কর্মী তারা কিন্তু অনেক বেশি সংখ্যায় আছেন উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, উড়িষ্যা থেকে, সেই বেল্টগুলোতে কী হয়েছে সেগুলো আমাদের নজর রাখতে হবে। তবে বিরোধী মূলত বিজেপির এজেন্ডা যে প্রধান কাজ করেছে এবং অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা যে ভাঁটা পড়েছে, সেইটা কিন্তু এই ফলাফল থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাদাকে একটা প্রশ্ন করতে পারি, মানে প্রশ্ন মানে খুব সংক্ষেপে আমাদের একটা ব্রেক নিয়ে রাজাদা, আমার কাছে যা পাওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলো যেগুলো, এক্সেপ্ট হচ্ছে শুধু করলবাগ অঞ্চলটা বাদ দিলে, আমি এখনো পর্যন্ত যা তথ্য পেলাম, বাকি সবকটা আসনে যেখানে বাঙালি অধ্যুষিত, আপনি যেহেতু পুরো পরিসংখ্যানগুলো তুলে ধরলেন স্টেপ বাই স্টেপ, আর একটু কিছু ডিটেল যদি আমরা পেতাম যে ওখানে কি অবস্থা। আমরা শুনেছি যে ওই করলবাগ বাদ দিয়ে সবকটাতেই বিজেপি ওখানে লিডে, এক। দুই হচ্ছে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী অরবিন্দ কেজরিওয়ালজি, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন, তিনি আবার পিছিয়ে পড়েছেন 238 বা 40 আবার পিছিয়ে গেছেন। দেখুন, আপনি একদম ঠিকই বলেছেন, করলবাগ রয়েছে, গ্রেটার কৈলাস রয়েছে, যে গ্রেটার কৈলাসের মধ্যে অর্থাৎ রাজা যে পরিসংখ্যান আসছে বারবার কিন্তু আমরা দেখছি যে সেই পরিসংখ্যান বদলাচ্ছে, মুহুর্মুহুর পরিসংখ্যান চেঞ্জ হচ্ছে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং দিল্লির তাকাতে কে বসে অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। ভোট গণনা চলছে এবং পরিসংখ্যান প্রতি মুহূর্তে বদলাচ্ছে। এবং আমরা একটা ব্রেক নিয়ে আবারও ফিরবো আলোচনায়। অবশ্যই আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের আপাতত ধন্যবাদ। ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনায় এবং আমাদের অবশ্যই নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, সঙ্গে থাকুন।